আচ্ছা, আজকে প্রিজম এবং বিচ্ছুরণ শুরু করব। তার আগে একটা কথা বলে নিই। একটা প্রিজম সম্পর্কে ধারণা তোমাদের আছে। প্রিজম কেমন জানো যে তা দুখানা আয়তাকার তল থাকে, একটা এইটা একটা এইটা, এরাই হচ্ছে প্রতিসারক তল। আর নিচে আর একখানা আয়তাকার তল, এটা অবশ্য কাজ করে না আলোর ক্ষেত্রে এখানে। আর দুপাশে দুটো ত্রিভুজাকৃতির তল। তো এটা একটা প্রস্থচ্ছেদ দেখিয়েছি। যাই হোক, তো এই প্রিজম কিন্তু বুঝতেই পারছো, এটা কাঁচের যদি ভাবি স্বচ্ছ মাধ্যম, এটা কিন্তু ওপরে আর নিচে এই দেখতে পাচ্ছি এই যে কোণ করে আছে, অর্থাৎ এর বেধ সমান নেই। এইরকম ক্ষেত্রে আলোর প্রতিসরণ হওয়ার পর কি ঘটনা ঘটে, তো সেইটা করার আগে আমরা আর একটু আলোচনা করে নিই। এটা আমরা বলিনি আগে। ধরো একটা কাঁচের স্ল্যাব মানে বুঝতে পারছো সমান বেধ বিশিষ্ট একটা কাঁচের, ধরে নাও এটা কাঁচের তৈরি স্ল্যাব। এক্ষেত্রে আলোর রশ্মি এখান থেকে পড়ে এখান থেকে প্রতিষ্ঠিত হলো, এটা মেকে গেল ঘর মাধ্যম, আবার এখানে গেল। তো আমরা দেখাবো যে এক্ষেত্রে আপতিত রশ্মি এবং এই রশ্মিটা এরা পরস্পর সমান্তরাল হবে। এটা হয় জানো, তোমাদের ক্লাস 10 ছিল সম্ভবত। প্রমাণ করা খুব সহজ, আমরা সেন্স ল ব্যবহার করব। মনে করি এটা ধরো বায়ু ধরানো, এটা এ মানে এয়ার, এটাকে আমি বি না লিখে জি লিখি, অর্থাৎ এটা হচ্ছে কাঁচ গ্লাস। তাহলে বায়ু থেকে কাঁচে এলো, কাঁচ থেকে আবার বায়ুতে গেল। তাহলে এই কোণকে আমি যদি বলি I1 নাম দিলাম, আপতন কোণ। এটা হচ্ছে প্রতিসরণ কোণ R1। তাহলে দেখো এটা যেহেতু সমান্তরাল, এটা একান্ত কোণ, এটা নিশ্চয়ই একই হবে, এটাও হবে R1, তাই না? এই কোণ একান্ত কোণ না। এবার এই যে কোণটা, এটাকে নাম দিলাম সাপোজ I2। তো কি দাঁড়ালো? আলো রশ্মি I1 কোণে পড়লো, R1 কোণে প্রতিষ্ঠিত হলো, আবার সেই কোণে পড়লো এই তলটাতে। তাহলে দুখানা তলে হলো, এখানে একবার হলো প্রতিসরণ, আবার এবারে হলো। এবার আলটিমেট রশ্মিটা এইরকম বেরিয়ে গেল I2 কোণে। আমরা দেখাবো যে I1 আর I2 যদি সমান হয়, ইফ I1 ইকুয়াল টু I2, তাহলে সে বলবো এই রশ্মি আর এইটা সমান্তরাল হবে। অর্থাৎ আমি যদি বলি এ বি সি ডি, তাহলে বলবো যদি এইটা হয়, ইফ I1 is equal to I2, then এ বি আর সি ডি নিশ্চয়ই কি হবে, সমান্তরাল আমরা বলবো। তাহলে এই কোণ দেখাতে পারলেই হবে। এটার জন্য আমরা সেন্স ল, আমরা যদি এখানে সেন্স ল লিখি, কি লিখবো তাহলে? দেখো এ সাপেক্ষে জি, তাহলে এ মিউ জি, এটা সাপেক্ষে এটার প্রতিসরাঙ্ক সমান কি বলবো, আপতন কোণ, এটা সাইন I1 বাই সাইন আর। আবার যদি এখানে এই জায়গাটা সেন্স ল ইউজ করি, তাহলে কি লিখবো? দেখো এটা জি থেকে এখানে, তাহলে এখানে লিখবো এরকম, জি থেকে এ তে জি মিউ এ সমান কি লিখবো, সাইন R1 বাই সাইন I2। এখন এটাকে 1 নম্বর 2 নম্বর যদি আমি দাগ দিই, তাহলে এটাকে গুণ করে ফেলো, কি হবে? I ইন্টু মানে 1 নম্বর 2 নম্বর গুণ করে পাই, গুণ করলে কি হবে? বাম দিকটা হবে এ মিউ জি ইন্টু জি মিউ এ সমান, এখানে দেখো পরিষ্কার I1 বাই R1 বাই I2, হ্যাঁ I2। তাহলে এটা কেটে যাবে না, এটা কেটে গিয়ে কি দাঁড়াবে আলটিমেট
সাইন I1 বাই সাইন I2, R1টা কেটে যাবে, সাইন R1। তাহলে এবার কিন্তু আমরা কি জানি mu g ইকাল টু 1 বাই জি মিউ, তাহলে এই গুণফল তো 1 হবে। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি সাইন I1 বাই সাইন I2 সমান 1। তাহলে এখান থেকে আমরা আর একটু উপরে লিখি, তাহলে কি লিখবো, 1 যেহেতু আছে তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে গুণ করলে হবে নিশ্চয়ই সাইন I1 সমান সাইন I2। অতএব এখান থেকে কি পাবো, I1 সমান I2। দেখো তাহলে পরিষ্কার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কোণ আর এই কোণটা মানে আপতন কোণ আর এই নির্গমন কোণ দ্বিতীয় তলে সমান। সুতরাং এই রশ্মি অবশ্যই সমান্তরাল হবে জ্যামিতির নিয়মে, পরিষ্কার। কেননা এরা সমান্তরাল, স্বাভাবিক কারণ নিশ্চয়ই এটা সমান্তরাল। সুতরাং এটা সমান্তরাল হবে তখনই যদি এই কোণ সমান হয়, তাই প্রমাণ করলাম। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত এলাম, যে কোনো আয়তাকার স্ল্যাবের মধ্য দিয়ে যদি আলোক রশ্মি প্রতিষ্ঠিত হয় তাহলে আপতন কোণ, প্রথম মাধ্যমে আপতন কোণ এবং দ্বিতীয় প্রথম তলে আপতন কোণ এবং দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ বা নির্গমন কোণ এখানেগুলি সমান, যার ফলে এটা সমান্তরাল রশ্মি হয়। এটা তোমাদের ছিল ক্লাস 10-এ, আরেকবার করলাম। এবার এটা মনে রাখবে, এটা শুধু দুটোর ক্ষেত্রে নয়, এটা যদি অসংখ্য হয় তাহলে কিন্তু একই নিয়ম প্রযোজ্য। অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি আরও মাধ্যম থাকতো, এখানে যদি আরও মাধ্যম থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখো এখানে রশ্মিটা এরকম ছিল, ধরো তাহলে এটা এখানে ধরো আরেকটু হলো, এখানে এটা যদি R1 I2 এটাকে ধরো বলা হবে I3, এটা ধরো I4। তাহলে এখানেও মনে রাখতে হবে এই রশ্মি আর এই রশ্মি পরস্পর সমান্তরাল হবে। অর্থাৎ যদি n সংখ্যক মাধ্যম থাকে সেক্ষেত্রেও এরা যদি পরস্পর এরকম সমান বেগ বিশিষ্ট অর্থাৎ স্ল্যাবের মতো হয় আয়তঘনাকার, তাহলে কিন্তু এইটা সমান্তরাল হবে। এবং এক্ষেত্রেও আমরা উল্টো হয় বলতে পারি, যদি প্রথম অবশ্যই এখানে এই মাধ্যমে একই হতে হবে, মাঝখানে যাই হোক না, এটা হয়তো এ হলো, এটা বললাম বি, এটা সি মাধ্যম, এটা ডি মাধ্যম, কিন্তু শেষেরটা যদি একই হয় তবে এই নিয়মটা প্রযোজ্য। এবং দেখানো যায় এক্ষেত্রে এদের প্রত্যেকটার প্রতিসরাঙ্কের গুণফল 1, মানে কীরকম হবে দেখো, এ মিউ বি, তারপরে হবে এটা বি, তারপরে হবে বি মিউ সি ইন্টু তারপরে হবে সি মিউ ডি ইন্টু হবে এটা এ মাধ্যম ডি মিউ এ ইকুয়াল টু 1। তাহলে অসংখ্য মাধ্যম হলেও যদি প্রথম এবং অন্তিম মাধ্যম সমান হয়, এই যে এইটা যদি সমান হয় তবে এই নিয়ম প্রযোজ্য। তাহলে এদের মাঝখানে যে প্রচারাঙ্কের গুণফল 1 হবে এবং সেক্ষেত্রে শেষ দুটো রশ্মিও মানে সে প্রথম এবং শেষ রশ্মিটাও সমান্তরালের দিকে যায়। তাহলে আমরা এবার প্রিজমের কথা আসি। তাহলে দেখতে পাচ্ছি সমান্তরাল কখন হচ্ছে, যদি আয়তাকার হয়, কিন্তু এটা তো আয়তাকার নয়। প্রিজমের ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এর যেহেতু বেধ সমান নেই, এক্ষেত্রে নিশ্চয়ই আপতিত রশ্মি এইটা নিশ্চয়ই সমান্তরাল কখনই হবে না। আসলে এই যে এইটা আগে কি ছিল, এরকম সমান ছিল বেধটা,
তাহলে এর এই বিশেষ গঠনের জন্য দেখতে পাচ্ছি যে আপতিত রশ্মি আর শেষ তলে মানে অন্তিম দ্বিতীয় তলে যে প্রতিষ্ঠিত রশ্মি এরা কিন্তু পরস্পর সমান্তরাল হলো না। আর বলতে পারি যে এটা এর যাওয়ার কথা ছিল এইদিকে, তাহলে এটা এইরকম একটা কোণ, এরকম একটা কোণ পড়ে গেল, এই কোণকে আমরা বলি চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। অর্থাৎ এইদিকে যাওয়ার কথা ছিল প্রথমটা, আলটিমেট গেল, তাহলে এই যে কোণটা শেষ পর্যন্ত বেঁকে গেল একে বলা হয় কতটা বিচ্যুত হল বা বিচ্যুতি কোণ বলি। এর রাশিমালা তোমাদের ক্লাস 10-এ ছিল, এই একটুখানি সংখ্যায় বলে নিই। জানো যে ডেল্টা, তাহলে আরেকবার ছবিটা আঁকি। ধরো এই জায়গাটা আলো পড়লো, এখান থেকে এখানে বেঁকে গেল, এটা একটা অবিলম্ব হইল, N1 নাম দিলাম, এইটাকে N2 বললাম। এইটা হচ্ছে এই কোণটা খুব গুরুত্বপূর্ণ, একে আমরা বলি অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজম কোণ বা প্রিজমের শীর্ষ কোণ। এটাকে ও নাম দিলাম, যেখানে অবিলম্ব ছেদ করলো এখানে ও নাম দিলাম, আমাদের লাগবে এটা। তাহলে কত বেঁকে গেল আলটিমেট, তাহলে এই যে এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই কোণটাই নিশ্চয়ই আলটিমেট বেঁকে গেল। একে বলা ডেল্টা বা একে বলা হচ্ছে চ্যুতি কোণ। আমরা এটার সঙ্গে এই কোণ আর মানে এ কোণ এবং এই যে কোণ দুটো এদের সঙ্গে সম্পর্ক বার করব। এটা হচ্ছে কোণটা, এটা হচ্ছে এই যে কোণটা এইটা, এটা হচ্ছে পুরোটা এইটা, এটা হচ্ছে এইটা, এটাকে নাম দিলাম I2। আমরা দেখাবো ডেল্টা ইকুয়াল টু কি লিখবো, I1 প্লাস I2 মাইনাস ক্লাস 10-এ ছিল। তাহলে এটা এই কোণটা করতে গেলে আমরা বুঝতে পারছি এই যে কোণটা দেখো, এই যে ত্রিভুজটা এই যে ডট দিতে, এই ত্রিভুজটা এটা বহিস্থ কোণ না, এই যে এটা এরকম হয়েছে এই যে কোণ, এটা বহিস্থ কোণ না, এই ত্রিভুজটা এই যে ডেল্টা। তাহলে বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণের দ্বয়ের সমষ্টির সমান, তাই না? জানো তো নাকি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণের দ্বয়ের সমষ্টির সমান, যোগফল সমান হয়। তাহলে সেই অনুযায়ী আচ্ছা এটা যে I1 হয়, এটার নাম যদি আমি R1 দিই, তাহলে জানো যে এই কোণটা নিশ্চয়ই হবে I1 মাইনাস R1। ঠিক একই নিয়মে এটা যদি R2 হয়, তাহলে এইটুকু কোণ হবে নিশ্চয়ই I2 মাইনাস R2। তাহলে এই কোণটা এই দুটো কোণের সমষ্টি সমান, তাহলে আমরা এখান থেকে লিখবো ডেল্টা ইকুয়াল টু হবে এটা কতটা, নিশ্চয়ই এটা হবে, তাহলে এটা লিখে হবে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, এইটা হচ্ছে ডেল্টা 1 ডেল্টা 2। এটা আবার সমান কি হবে, এটা লিখতে পারি I1 মাইনাস R1, আর এটা হবে দেখো বিপরীত কোণটা বিয়োগ করলে সমান হবে না, যে এই কোণটা দেখো ভালো করে I2 মাইনাস, বইতে আছে দেখবে, খুব একটা অসুবিধা কিছু নেই। I1 I2-কে এক জায়গায় লিখলাম, R1 R2-কে এক জায়গায় নিয়ে গেলাম, ব্র্যাকেট দিলাম। এবার আচ্ছা এবার এই ত্রিভুজটা দেখো, আমরা এবার R1 R2-র সঙ্গে এর সম্পর্ক লিখব। এই যে ত্রিভুজটা চতুর্ভুজ দেখো, এই যে চতুর্ভুজটা পুরো এইটা কি এটা হচ্ছে এই যে কোনটা N1 ও N2, এই চতুর্ভুজের 4 কোণের সমষ্টি জানো 360 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বলবো দেখো এরা তো অবিলম্ব, তাহলে এই কোণটা মোট কত, এই পুরোটা নিশ্চয়ই হবে এই পুরোটা 90 করে। তাহলে 4 কোণ, এ কোণ
প্লাস কোণ ও কোণ প্লাস এই দুটো কোণ তোমার 180 হবে। তাহলে চারটা কোণ আমি 100 লিখে ফেললাম, সমান কত হওয়া উচিত? 4 কোণের সমষ্টি 360°। এখান থেকে কি পাচ্ছি? কোণ এ প্লাস কোণ ও সমান 180। আবার যদি এই ত্রিভুজটা নেই, কোন ত্রিভুজটা? এই যে ত্রিভুজটা, মানে কি ত্রিভুজটা? যদি আমি এই ত্রিভুজ নেই, কোনটা? N1 ও N2, এখান থেকে যদি পাই তাহলে আমি কি পাবো? তাহলে এখান থেকে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180°। তাহলে আমরা এখানে লিখব R1 কোণ R2 প্লাস কোণ ও সমান, এটাও 180 ত্রিভুজের 3 কোণ। তাহলে এইটা তুলনা করলে তুমি কি হবে? দেখো পরিষ্কার হবে যে কোণ এ সমান হবে R1 প্লাস R2, তুলনা করে পাই। এখানে বুঝে যাও। তাহলে এইটা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো আলটিমেট? তাহলে পাবো আমরা যে ডেল্টা ইকুয়াল টু তাহলে I1 প্লাস I2 মাইনাস পাস। তাহলে দেখো, তাহলে দেখতে পাচ্ছি একটা প্রিজমের ক্ষেত্রে এই দুটো মোট বিচ্যুতি কোণ নির্ভর করছে কার উপর? একটা হচ্ছে এই কোণটার উপর, এবং আপতন প্রথম তলে আপতন কোণ, দ্বিতীয় তলের নির্গমন কোণের সমষ্টি যুক্ত, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। জানা ছিল তোমার আগে, এটা তোমার পুরনো জিনিস। আমরা এবার দেখি যে এটা কখন মিনিমাম হয়, এই বিষয়টা এখানে জানতে হবে। এটা মনে ছিল না হয়তো। এই ডেল্টা এই কোণটা কখন মিনিমাম হবে? মিনিমাম অতএব একে আমরা একে তখন নাম কি দিচ্ছি? একে তখন নাম দিচ্ছি ডেল্টা এম। এইরকম একটা অক্ষর দিয়ে দিলাম। একে বলা হয় ন্যূনতম চ্যুতি কোণ। দেখো এইটাকে গ্রাফিক্যালি ভালো বোঝা যায় কিরকম, বুঝতে পারছো? I1 বাড়লে এটাও পরিবর্তিত হবে, এটা কিন্তু কনস্ট্যান্ট। এইটা বোঝানোর জন্য আমরা প্রমাণ আছে, প্রমাণটা করা দরকার নেই, মানে এটা কি করে হচ্ছে, কিন্তু আমি জাস্ট ছবিটা করবে। দেখো কেমন হবে না, এটা তাহলে কি হবে না, এটা তোমার হচ্ছে এইটা এই কোণটা হচ্ছে I1, সরি এটা হচ্ছে তোমার ডেল্টা, এটা হচ্ছে I। দেখো আস্তে আস্তে দেখো যত আপতন কোণ বাড়ছে, এটা I1 ভাবো, আপতন কোণ যত বাড়ছে এদিকে ডেল্টা কমে আসে, এবং দেখা যায় এইরকম জায়গায় একটা জায়গায় ডেল্টার মানটা, তাই না, এটা তাহলে ডেল্টা এম, এবং এই জায়গায় দেখানো যায়, এই দেখা যায় এই জায়গায় I1 সমান কি হবে? 2। I1 সমান I2। অর্থাৎ যখন আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হবে তখন কি হবে না, তখন তোমার হচ্ছে I1 এই এটা চ্যুতি কোণটা মিনিমাম হবে, অর্থাৎ ন্যূনতম মানে পৌঁছবে। তাহলে কোণ এই চ্যুতি কোণ সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে আপতন কোণ নির্গমন কোণ সমান হতে হবে। আর ওই I1 সমান যদি I2 হয় তাহলে পরিষ্কার এই ছবি থেকে বোঝা আছে, এখান থেকে বলতে পারি R1 সমান নিশ্চয়ই R2 হতে বাধ্য, কেননা এর প্রতিসারাঙ্ক পরস্পর অনন্য হবে। যদি আমি সেন্স ব্যবহার করি এটা সহজ প্রমাণ করা যায়। তাহলে আমরা এইটাকে মাথায় রেখে আমরা এবার আর একটা সম্পর্ক আমরা পেয়ে যাই। তাহলে কি দেখলাম যে ডেল্টা সমান ডেল্টা এম হবে যখন I1 সমান I2 হবে এবং R1 সমান।
আমরা এটাকে ব্যবহার করে দেখি তো মিউ সমান কি হয়। মিউ ধরো এখানে হবে মিউ, এখানে মিউ মানে হচ্ছে অবশ্যই এই মাধ্যমটা, মানে ধরে নিতে হবে বায়ু সাপেক্ষে এই মাধ্যমটা বোঝানো মিউ, শুধু মিউ লিখলাম মানে বায়ু সাপেক্ষে এইটা। হ্যাঁ, তাহলে কি হবে তাহলে সেন্স ব্যবহার করি সাইন i1 বাই সাইন r1, তাই না? এটাই আমার যে আমি এখানে ব্যবহার করি। এবার এইখানে দেখো এই জায়গায় এখানে ডেল্টা এম সমান তাহলে কি লিখবো i1 সমান তো i2, তাহলে 2i1 হবে, i1 i2 জায়গাতে i1 লিখবো মাইনাস এ, তাহলে i1 সমান তাহলে কি হবে এখান থেকে দেখো এদিকে নিয়ে এলে হবে a প্লাস ডেল্টা এম বাই 2। আবার r1 প্লাস r2 সমান তো a আমরা আগে দেখেছি, আবার এখানে যেহেতু সমান তাহলে 2r1 সমান a, অতএব r1 সমান a বাই 2। এখানে বসাও তাহলে এই দুটো রেজাল্ট, এইটা তাহলে কি হবে এখানে সাইন a প্লাস ডেল্টা এম বাই 2 সাইন a বাই 2, তাই না? দেখো যদি আমার একটা প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ জানা থাকে আর যদি অ্যাঙ্গেল অফ প্রিজম প্রিজমের শীর্ষকোণ জানা থাকে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা ওই প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক আমরা সহজে পেতে পারি। এটা অঙ্ক আছে এখানে কিছু, এটা মাথায় রাখবে। তাহলে প্রিজমের ক্ষেত্রে এটা আর একটা সম্পর্ক পেলাম। আচ্ছা, আরেকটা খুব সহজ সম্পর্ক এটার আসে, যদি ধরে নিই যে প্রিজমটা পাতলা, পাতলা মানে কি? পাতলা মানে হচ্ছে যার বেধ খুব কম, মানে এইরকম প্রিজমকে মানে ওই পাতলা প্রিজম। মানে এরকম ক্ষেত্রে যদি কোণটা খুব কম ধরি আর কি, মানে এরকম, মানে এক্ষেত্রে এই কোণগুলো খুব ছোট হবে। ধরে নেবো যে আলো রশ্মি খুব তির্যক নয়, প্রায় লম্বভাবে আবদ্ধ যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রিজমের ক্ষেত্রে একটা খুব সহজ সরল সম্পর্ক পেতে পারি। কি হবে এখানে আমরা এই কোণটাকে ছোট ধরে নিই আর কি, এই কোণগুলোকে ছোট ধরবো, এই যে এইটাই। তাহলে তা জানো যে কোণ ছোট হলে আমরা কি লিখতে পারি সাইন i1 সমান আমরা লিখতে পারি না? জানো যে কোণ ছোট হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা হতে পারি, বা সাইন i2, তাহলে এখানে কি হবে i2 সাইন r1, এটাও নিশ্চয়ই হবে r1 r2। এবার এখানে দেখো আমাদের এটা i2, এটা কি ছিল? এটা ছিল r2, এখানে কি ছিল? এটা r1 ছিল না? তাহলে এখানে মিউ সমান কি হবে? এখানে মিউ সমান কি হবে? মিউ মানে এটা সাপেক্ষে এইটা, শুধু মিউ মানে এটা মিউ ধরে নিচ্ছি, তাহলে কি হবে সাইন i1 বাই সাইন r1। তাহলে i1 এর জায়গা i1, সাইন i1 এর জায়গা i1, আর r1 এর জায়গায় শুধু r1 বসালে কি হবে? তাহলে এটা হবে i1 বাই r1। অতএব কোনাকুনি গুণ করা হবে, দেখো i1 সমান হবে মিউ r1। এখানেও তুমি যদি ওইরকম ব্যবহার করো, সাইন ওই মিউর সংজ্ঞা বসাও, তখন হবে r2 বাই i2, তাহলে একই নিয়ম এখানে আসবে, দেখবে মিউ r2। তাহলে এবার এখানে বসাও, তাহলে কি হবে? দেখো তাহলে হবে এখানে বসাও i1 এর জায়গা লিখলাম মিউ r1, এখানে হবে মিউ r2 মাইনাস a সমান মিউ কমন নাও r1 প্লাস
R2 মাইনাস এ, আবার R1 প্লাস R1 কি জানি আই না, সরি এ, এই যে আগে আমরা করেছি এইটা এ করে কি হয় এ হয়, তাহলে আমরা কি পারি মিউ এ মাইনাস এ, তাহলে মিউ এ কমন নিলাম, তাহলে এটাও একটা মোটামুটি দেখো একটা প্রিজমের আইডিয়া পেয়ে যাচ্ছি যে মিউর উপর নির্ভর করছে এবং অ্যাঙ্গেল অফ প্রিজম। সুতরাং বোঝা যাচ্ছে যার প্রতিসরাঙ্ক বেশি হবে, যার অ্যাঙ্গেল অফ প্রিজম বেশি হলে এই কোণটা বেড়ে যায়। এটা যত বড় হবে মানে এইটা যত বড় হবে প্রতিসরাঙ্ক বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণটা বেড়ে যায়। এবার আমরা একটু বলে নিই, খুব সংক্ষেপে বলবো ডিসপারশন বা বিচ্ছুরণ কাকে বলে। তোমাদের জানা আছে, তাই এখানে খুব ডিটেলসে বলবো না, তাই না? বিচ্ছুরণ কাকে বলে? আলো রশ্মি, বিশেষ করে যেগুলো বহুবর্ণীয় আলো, যেমন সাদা আলো, 7টি রঙের সমষ্টি, জানো কি হয় প্রিজম বা ওই ধরনের কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে গেলে কি হয় না, এটা জানো যে এরকম করে বিভিন্ন এতে এরকম করে ভেঙে যায়। এরকম করে সব, এটা সাদা আলো, 7টা রং আছে, এখানে রং ভেঙে গেল, এটা হচ্ছে রেড ধরলাম, এটা ভায়োলেট, দেখো এরকম করে সব রং থাকবে। তাহলে সাদা আলো প্রিজম বা ওই জাতীয় কোনো বিচ্ছুরক মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় দেখা যায় তার যে উপাদান বর্ণগুলো ক্রমশ পৃথক হয়ে যায়, এই যে পরস্পর পৃথক হয়ে পড়ে, এই ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ বা আমরা বলি ডিসপারশন বা বিচ্ছুরণ। তাহলে তাই যদি হয় তাহলে এটা কেন হলো? এটা কিছু এটা সিম্পল কাজ, কারণটা বুঝতেই পারছো যে এই যে বিশেষ গঠন, কেন সাধারণ একটা আয়তকার কাঁচের স্ল্যাবে দেখলাম কি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল, এখানে কিন্তু এই রশ্মি এই রশ্মি সমান্তরাল নয়। আমরা দেখো ডেল্টার মান বার করলাম, এই যে আমরা পাতলা পিজন ধরে কি দিচ্ছি না এখনই, বিভিন্ন বর্ণের আলোর ক্ষেত্রে মিউর মান এখান থেকে পড়ে বুঝতে পারছি, যার মিউ যত বেশি হবে তার এটা বেশি। লাল আলোর ক্ষেত্রে জানো তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই মিউটা হচ্ছে কম, তাই না? কিন্তু ভায়োলেটের ক্ষেত্রে কি হবে, তার কিন্তু এটা কিন্তু যেহেতু তার তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাহলে মিউ বেশি, অর্থাৎ এইটা নিশ্চয়ই, এই সূত্র বলছে যার মিউ বেশি তার বিচ্যুতি বেশি। সুতরাং বোঝা আছে বেগুনি আলোর ক্ষেত্রে বেশি বিচ্যুত হবে, অর্থাৎ ওই জন্য এইটা এই যে বেশি বেঁকে গেছে, এইটা এ কম বেঁকেছে। তাহলে তার কারণটা হচ্ছে বেগুনি আলোর প্রতিসরাঙ্ক লাল বর্ণের অপেক্ষা বেশি, সেই জন্য বিচ্যুতি কোণটা বা চ্যুতি কোণটা বেশি হচ্ছে, আর সেই জন্যই এরা বেশি বেঁকে গেছে। এবং এই যে মধ্যবর্তী বর্ণ এদেরও এরকম বিভিন্ন রকম মিউ হবে। তাহলে কেন হয় মানে বলবো আরো একটু যদি আগে থেকে দেখি যে মিউ যে সংখ্যা ছিল শূন্য মাধ্যমে ছিল না, এটা মিউ ইকুয়াল সি বাই ভি। তাহলে কি আলো যখন বায়ু বা শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে প্রবেশ করে, বিভিন্ন মাধ্যমের বিভিন্ন বর্ণের আলোর জন্য বেগ ভিন্ন হয়, তার জন্য মিউ আলাদা হয়, আর মিউ আলাদা হওয়ার জন্য বিচ্যুতি কোণ আলাদা হচ্ছে, যার ফলে বিভিন্ন আলো রশ্মি বিভিন্ন কোণে বিচ্যুত হচ্ছে, যার ফলে একে অপরের থেকে পৃথক হয়ে পড়ছে। সেই জন্যই প্রিজমের মধ্য দিয়ে আলো রশ্মি গেলে বিচ্যুত হয়। তাই বিচ্ছুরণের কারণটা এটাই। আর জানো যে এই যে এর ফলে এখানে যদি পর্দা রাখি এবং 7টা রঙের পটি পাবে, একে বলা হয় বর্ণালী। বর্ণালী দুই প্রকার হয়, শুদ্ধ বর্ণালী, অশুদ্ধ বর্ণালী। যেখানে এই বর্ণালীগুলো মানে এই যে রঙগুলো যেখানে আলাদা আলাদা স্পষ্ট পৃথক তাকে বলা হয় শুদ্ধ, যদি মিশে যায় তাকে বলে অশুদ্ধ। যেমন রামধনুতে হয়, রামধনু 7টা রং পরিষ্কার বোঝা যায় না, তাকে বলা হয় অশুদ্ধ বর্ণালী, তাই না? তো প্রিজমের ক্ষেত্রে একটা সংজ্ঞা বলা হয় প্রিজমের কৌণিক বিচ্ছুরণ কাকে বলে। কৌণিক বিচ্ছুরণের সংজ্ঞা বলছে
কিটা না বলছে ডেল্টা ইকুয়াল টু বলছে এই যে মিউ ভি মাইনাস মিউ আর, মানে বলছে অর্থাৎ ওই যে তার না, এটাকে আমরা একটু অন্যভাবে লিখি, এটা আসলে এটা হচ্ছে ওই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। অর্থাৎ ওই যে লাল বর্ণ আর এর জন্য বিচ্যুতি কোণের অন্তর্ফলটাই বলা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। আর কাকে বলে, এবার এইটার জায়গায় তুমি যদি ওই যে বসাও, কোনটা ওই মিউ দিয়ে বসাও ওই ফর্মুলাটা, তাহলে বসালে বুঝতে পারছো এটা কেটে যাবে না, এটাকে কি হবে মিউ ভি মিউ আর, ওয়ানটা কেটে যাবে, তাহলে আমরা মিউ দিয়ে লিখে কাকে বলে বিচ্ছুরণ ক্ষমতা। বিচ্ছুরণ ক্ষমতার সংজ্ঞা হচ্ছে প্রান্তিক বর্ণ অর্থাৎ লাল এবং বেগুনি বর্ণের জন্য যে কৌণিক বিচ্ছুরণটা হচ্ছে ডিভাইডেড বাই মধ্যবর্তী বর্ণের বিচ্ছুরণ ক্ষমতা, মানে বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ। তাহলে কেমন হবে তাহলে এই যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা, এই ডেল্টা কোনটা, এই ডেল্টা হচ্ছে এদের মধ্যবর্তী বর্ণ যদি বলি হলুদ, তাহলে এটা হবে ই হলুদ। তাহলে এটা বসালে বুঝতে পারছে মিউ দিয়ে প্রকাশ করলে মিউ ভি মাইনাস মিউ আর এটা হবে এটা সিম্পলি মিউ ওয়াই দিয়ে বললাম -1, এটা কেটে যাবে। একেবারে বিচ্ছুরণ কৌণিক বিচ্ছুরণ ক্ষমতা, মানে বিচ্ছুরণ ক্ষমতা বলতে পারো শুধু, মানে এগুলো দিয়ে বোঝা যায় যে এই যে এইটা যত বেশি পার্থক্য, যত বেশি কোণে একটা প্রিজম কতটা কোণে একটা আলো রশ্মিকে ভেঙে ফেলতে পারে, এটা তার দ্বারা পরিমাপ করা যায়। এবার এই প্রশ্ন খালি একটু বলে নিই, বইতে ডিটেলসে পড়বে, হ্যাঁ এগুলো খুব কঠিন নয়, ডিটেলসে একটু রিডিং দেবে, তিনিই বুঝতে পারবে। তবে এখানে একটা রামধনু কিভাবে সৃষ্টি হয়, সবাই আমরা জানি যে বর্ষাকালে এটা বৃত্তাকার মানে বৃত্তচাপের মতো রামধনু সৃষ্টি হয় বিভিন্ন রং, যদিও সাতটা রং অত পরিষ্কার নয়, এটা একটা অশুদ্ধ বর্ণালী, প্রাকৃতিক উদাহরণ বিচ্ছুরণের। আসলে বলছে এটা কিছু না, এটা জলের কণা, জলের কণা এইরকম দেখো, এখান থেকে ঢুকলো, এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে প্রতিষ্ঠিত হলো, এখানে বেরিয়ে, এটা যখন বেরিয়ে আসছে এটা কিন্তু এরকম বিভিন্ন রঙে এটা হয়ে আছে। তাহলে এটা ভেবে রাখো, এটা খানিকটা, তাহলে এক্ষেত্রে প্রিজমের যে আচরণটা যেন এই জলের ফোঁটাটা জলের বিন্দুরই কাজ করছে, এইটা বৃত্তচাপের মতো না। তো আমি যখন এখানে দেখি, এই দেখো এটা এরা কত কোণে হয়, মনে হয় একটা ৪৫ ডিগ্রি আর একটা ৪২ ডিগ্রি হয়, লাল আলো আর বেগুনি আলো, বই দেখবে। তো আমরা ভূপৃষ্ঠে বসে আমাদের চোখে বিভিন্ন রঙের আলো এরকম আসছে, তবে একটা অপরের সঙ্গে ঘাড়ে পড়ে যায় আর কি, অত স্পষ্ট হয় না। তাহলে এক্ষেত্রে ওই ভাসমান জলের কণাটাই, জলের কণাগুলোই ওই প্রিজমের মতো আচরণ করছে। এবার বর্ণালী দুই প্রকার, মানে এখানে দু ধরনের বর্ণালী রামধনু হয়, একটা বলা হয় প্রাথমিক, আর একটা হচ্ছে গৌণ। গৌণ কোনটা না, এটা এটা একবার প্রতিফলিত হয়েছে, আর গৌণ ক্ষেত্রে কি হবে, এটা এরকম করে এটা গেল গিয়ে আবার এসে আবার এরকম করে এসে আবার এখানে, মানে দুবার এখানে প্রতিফলিত, তখন যে হয় কে বলা হয় গৌণ রামধনু। সাধারণত এটাই পরিষ্কার এবং ভালো হয়, এটা অতটা ভালো হয় না। এবার গোলাকার হয় কেন, সেটা আসলে ওই আমরা পৃষ্ঠে বসে আর কি বিভিন্ন এগুলো রঙের যে এগুলো একটা বিশেষ কোণে সবগুলো ফিরে আসে আর কি। যাই হোক, একটু ব্যাপারটা ভাবতে জটিল লাগবে, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এটাই যে বিচ্ছুরণটা এক্ষেত্রে জলের ফোঁটাগুলোই এরকম করে। তবে এই যে ব্যাপারটা, এটা সবসময় হবে না, সবসময় হয়ও না রামধনু, বিশেষ অ্যাঙ্গেলে পড়তে হবে। এই যে এখানে ফিরে আসে, দেখো এটা ফিরে আসে, মানে এর মধ্যে দেখো এটা এমন ঘটনা
যার মধ্যে প্রতিফলন আছে, প্রতিসরণ আছে, আবার এর মধ্যে কিছুটা আলো রশ্মি শোষিতও হয়। তাই ওই জন্য বলা হয় যে এটা একমাত্র ঘটনা যার মধ্যে প্রতিফলন, প্রতিসরণ, শোষণ প্রায় সব ধরনের ঘটনা এর মধ্যে ঘটে। মানে উদাহরণ যদি বলে সেখানে সব রকম হয়, সেটা হচ্ছে এটা উদাহরণ। হ্যাঁ, বিচ্ছুরণ হচ্ছে, এই রামধনুর ক্ষেত্রে বিচ্ছুরণ হচ্ছে, প্রতিফলন হচ্ছে, প্রতিসরণ হয়, এখানে শোষিতও হয় আলো রশ্মি। দেখো এগুলো একটু ডিটেলসে পড়বে। আকাশ কেন নীল দেখায়, এগুলো ধারণা এখানেও কম বেশি আছে, সেখানে সেটা অবশ্য অলমোস্ট ক্যাটারিং এর ধারণা, তাই না? আকাশ কেন নীল দেখায় মনে আছে, নিশ্চয়ই ক্লাস 10 ছিল। বিক্ষিপ্ত আলো, সেখানে কিন্তু বিচ্ছিন্ন নয়, বিক্ষিপ্ত হয়ে যায়, মানে আলো পড়লো আবার বিক্ষিপ্ত হয়ে গেছে, এরকম ধূলিকণা বিভিন্ন বায়ুর কণাতে হচ্ছে। এবং এই আলোটা বলছে যার তরঙ্গদৈর্ঘ্য যত বড়, এটা হচ্ছে বিক্ষিপ্ত আলোর তীব্রতা চতুর্থ সাথে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। সুতরাং নীল আলো ক্ষেত্রে তার তরঙ্গদৈর্ঘ্য কম, তার এই বিক্ষিপ্ত আলো বেশি পাওয়া যাবে, লাল আলো ক্ষেত্রে কম পাবে, সেই জন্য আমাদের চোখে বেগুনি আর নীলটাই বেশি আসে। তবে বেগুনি আলো বেশি সংবেদনশীল চোখ আমাদের, এই জন্য বেগুনি আলো দেখি আমরা। সিগন্যাল হয়, সিগন্যাল কেন লাল নেওয়া হয় বুঝতেই পারছো, লালের ক্ষেত্রে বিক্ষেপণ কম হয়, মানে ছড়িয়ে যায় কম, চোখে ভালো বেশি আসবে লাল আলোটা, ওই জন্য সিগন্যালের আলো লাল রঙে নেওয়া হয়, তাই না? এরকম কিছু খুচরো এখানে ব্যাখ্যা আছে, এগুলো ডিটেলসে বইতে দেখবে একটু, এগুলো আগে ছিল আমি বলছি না। হ্যাঁ, এখানে এগুলো দেখে নেবে, তাহলে তোমরা এই জিনিসগুলো একটু বই দেখো। এখানে অঙ্ক টঙ্ক বেশি নেই, ওই মিউ ইকাল টু এ প্লাস ডেল্টা এম বাই 2 বাই সাইন এ বাই 2 এই নিয়ে অঙ্ক আছে, আর দেখি ভাই ডেসক্রিপটিভ ব্যাপার এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এগুলো দেখো ভালো।